আমি মনোজিৎ সরকার আর উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামিনেশনের একেবারে শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আমাদের অলরেডি অ্যাকাউন্টস, কস্ট, ট্যাক্স, ল এবং অডিটের পরীক্ষা জাস্ট ফাটিয়ে হয়েছে। আর কাল আমাদের রয়েছে বিজনেস স্টাডিজ এর পরীক্ষা। এবং বিজনেস স্টাডিজ এর অলরেডি ওয়ান শট ফুল চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটা অনেকেই হয়তো দেখে নিয়েছো, অনেকেই হয়তো এখনো দেখোনি। এবং তার সাথে সাথে বিএসটিডি চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস এবং 3 মার্কস এর সাজেস্টিভ কোশ্চেন্স এর পিডিএফ প্রোভাইড করেছিলাম। এবং তার সাথে সাথে তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইউটিউবের ভিডিও কমেন্টস এর মধ্যে যে স্যার বিএসটিডি চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন্স গুলো রয়েছে সেগুলোর সাথে অ্যান্সার গুলো প্রোভাইড করে দিলে আমাদের সুবিধা হয়, যাতে একটাই পিডিএফ দেখে শুধুমাত্র পড়ে নিলে আমাদের সমস্ত কোশ্চেন, সমস্ত সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এই বিএসটিডির আমাদের পিডিএফ সাজেশন উইথ অ্যান্সারের আপডেটস নিয়ে আজকের এই ভিডিওটা। তোমরা কিভাবে বিএসটিডি পড়বে, আমি বিএসটিডির যত ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে সেই সমস্ত কোশ্চেন্স উইথ অ্যান্সার, 2 মার্কস এর কোশ্চেন্স হোক, 3 মার্কস এর কোশ্চেন্স হোক, বা আমাদের 5 মার্কস এর কোশ্চেন্স হোক, এবং যে কোশ্চেন্স গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার চান্সেস হাই, সেই কোশ্চেন্স গুলো আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলেও মার্ক করে দিয়েছি। এছাড়াও এই পিডিএফ এর মধ্যে আমি যত প্রশ্ন দিয়েছি সেটা 90% চান্সেস কালকে এক্সামিনেশনের মধ্যে আসতে চলেছে। তাই তোমরা বিএসটিডি জাস্ট একটা দিন সময় পেয়েছো, আজকে পুরো দিনটা। তো আজকে হচ্ছে আমাদের সানডে, নো, আজকে হচ্ছে আমাদের বিএসটি ডে, রাইট? যারা এখনো ওয়ান শট চ্যাপ্টার ওয়াইজ রিভিশনটা করনি, সেই ভিডিওটাও আমি এই ভিডিওর এন্ডে অ্যাড করে দিচ্ছি এবং পিডিএফ এর মধ্যেও সেই নোটস গুলো অ্যাটাচ করে দিচ্ছি। তোমরা জাস্ট এই ভিডিওর যে পিডিএফ লিঙ্কটা দিয়েছি সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করো এবং ওভারঅল ওয়ান শট যে ভিডিওটা রয়েছে সেটা জাস্ট একবার রিভিশন করে নাও, তাহলেই কিন্তু তোমাদের কালকের বিএসটিডির এক্সামিনেশন জাস্ট ফাটিয়ে হতে চলেছে। বিজনেস স্টাডিজ এর এন গেম ওয়ান শট রিভিশনের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, টোটাল আমাদের 6টা চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু জাস্ট এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত কনসেপ্ট গুলোকে কভার করতে চলেছি। তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের নাম কি আমরা জানি, কর্মী নিয়োগ বা স্টাফিং, অর্থাৎ কর্মীদেরকে বিজনেসে কিভাবে নিয়োগ করা হয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমাদেরকে শেখানো হয়। এই চ্যাপ্টার থেকে টোটাল 7 মার্কস আসতে চলেছে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা 7 মার্কস এর জন্য পড়তে চলেছি। তার মধ্যে প্রথম যে টপিকটা যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কর্মী পদ পূরণ কাকে বলে, বা ডেফিনেশন অফ স্টাফিং কাকে বলে। যে সংগঠন প্রক্রিয়ার মাধ্যমে কারবারের প্রয়োজন মতো কর্মী সংগ্রহ করা, কর্মীর প্রশিক্ষণের ব্যবস্থা করা। অর্থাৎ আমরা কি করলাম, আমার বিজনেসে বা আমার ফ্যাক্টরিতে কোনো কর্মী দরকার, লেবার দরকার, তাদেরকে আমরা সংগ্রহ করার ব্যবস্থা করব এবং তাদেরকে সংগ্রহ করার পর তাদেরকে ট্রেনিং দেবো, প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং মজুরি কি হবে, তাদেরকে কত টাকা পেমেন্ট করা হবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু নির্ধারণ করব। তাদের পদোন্নতি অর্থাৎ চাকরির পদোন্নতি কিভাবে হবে এবং বদলির ব্যবস্থা করা হবে যদি কোনো একটা ডিপার্টমেন্টে কেউ ভালো কাজ না করে, বা অন্য কোনো ডিপার্টমেন্টে যদি কোনো একটা ভালো লোকের দরকার হয়, তাহলে কিন্তু আমরা একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে কর্মীদেরকে কিন্তু বদলির ব্যবস্থা করতে পারি। এবং কর্মী নির্বাচন, কোন কাজে কাকে দেওয়া হবে, নিয়োগ করা এবং ছাঁটাই করা, যদি দেখি কোনো একটা লেবার ভালো কাজ করছে না তাকে কিন্তু ছাঁটাইও করতে হবে। এই সমস্ত কাজগুলোকে একসাথে আমরা বলে থাকি কর্মী পদ পূরণ বা স্টাফিং। আমি হাইলাইটস করে দিয়েছি ইম্পর্টেন্ট টপিক গুলোকে, যে কর্মীদেরকে নির্বাচন করা, কাকে কাজে নেব, কর্মীদেরকে নিয়োগ করা, কাজে নিয়োগ করা হলো তাদেরকে, এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, যে তারা কত ভালোভাবে সেই কাজটা করতে পারবে, তাদেরকে ট্রেনিং দেওয়া। এবং এই তিনটে কাজ যখন কমপ্লিট হবে তখনই আমরা বলতে পারি আমাদের স্টাফিং বা কর্মী পদ পূরণ বা কর্মী নিয়োগের পূর্ণতা প্রাপ্তি হয়েছে, অর্থাৎ স্টাফিং এর কাজ কিন্তু সাকসেসফুল হলো। এরপর কর্মী পদ পূরণের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ স্টাফিং কি, অর্থাৎ বিজনেসে কেন কর্মী পদ পূরণ বা স্টাফিংটা দরকার। তো কর্মীদের নিয়োগ করার জন্য স্টাফিং দরকার, অর্থাৎ আমাদের লেবার যাদেরকে দিয়ে কাজ করাতে হবে তাদের তো নিয়োগ করতে হবে, না তো কাজই হবে না। সেকেন্ড, পদোন্নতির ব্যবস্থা করা, অর্থাৎ যদি কোনো লেবার ভালো কাজ করে তাদেরকে মোটিভেট করার জন্য, যাতে তারা আমার বিজনেসে আরো বেশি দিন ধরে কাজ করে, ভালোভাবে কাজ করে, তাদেরকে মোটিভেট করার জন্য তাদেরকে চাকরির প্রমোশন দিতে হবে। এরপরে সঠিক বেতন ও মজুরির হার নির্ধারণ করতে হবে। শ্রমিকদের কল্যাণ, অর্থাৎ পুজোর সময় বোনাস দিতে হবে যাতে তাদের ফ্যামিলিও হ্যাপি থাকে। আর ফ্যামিলি হ্যাপি থাকলে কর্মী বা লেবাররাও কিন্তু হ্যাপি থাকবে এবং তারা খুব ভালোভাবে আমার বিজনেসে কাজকর্মগুলো করবে। এই সমস্ত বিষয়ের জন্যই
আমাদের বিজনেসে কি দরকার, স্টাফিং দরকার। এরপর কর্মী পদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ। অর্থাৎ বলা হচ্ছে আমরা যে স্টাফিং করছি সেই স্টাফিং ইজ এ পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে পুরো বিজনেসের লেবারদেরকে এমপ্লয়ীদেরকে নিয়ে যা যা কাজ করা হয় সেই পুরো ওভারঅল জিনিসটাকে আমরা বলে থাকি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। অর্থাৎ মানুষদেরকে ম্যানেজ করাকে বা কর্মীদেরকে ম্যানেজ করাকে আমরা বলে থাকি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা। আর তারই মধ্যে একটা ছোট অংশ হচ্ছে গিয়ে কর্মী পদ পূরণ, অর্থাৎ কাকে কোন লেবারকে কাজে নেব, কাকে কত মাইনে দেবো সেই সমস্ত গুলো বিচার করা। তাই বলা হচ্ছে বৃহদায়তন কারবারি প্রতিষ্ঠানের কর্মনীতির একটি প্রধান উদ্দেশ্য হলো মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থাপকদের পদে অধিক যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা এবং শূন্য পদ পূরণ করার জন্য যোগ্য কর্মচারীদের অবিরাম সরবরাহ নিয়ন্ত্রণ করা। অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ উপাদান কি, যে বিজনেসে যে সমস্ত যে কাজের জন্য লোক দরকার তাদেরকে সবসময় অ্যাভেলেবেল রাখা। যে আমার একজন অ্যাকাউন্টেন্ট দরকার, সঙ্গে সঙ্গে ইন্টারভিউ এর মাধ্যমে তাকে অ্যাকাউন্টেন্ট হায়ার করা। কোন একজন লেবার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, তাহলে ভালো যোগ্যতা সম্পন্ন সমস্ত এমপ্লয়ীদেরকে অবিরাম বিজনেসে যাতে আমি চাকরি দিতে পারি, যাতে আমার ভাবতে না হয় যে অ্যাকাউন্টেন্ট কোথায় পাবো। সেই জন্য একজন হিউম্যান রিসোর্স ম্যানেজার থাকে, এইচআর ডিপার্টমেন্টে একজন থাকে, যিনি অবিরাম বিজনেসের কোন লোক লাগবে, কবে লাগবে, ভালো যোগ্যতা সম্পন্ন লোক কোথায় পাবো সেই সমস্ত কাজগুলো কিন্তু করে থাকে এবং কর্মচারীদের অবিরাম সরবরাহ নিশ্চিত করে থাকেন উনি। এবার মানব সম্পদ ব্যবস্থাপনার পরিধি অনেকটা ব্যাপক। অর্থাৎ বিজনেসের সমস্ত লেবারদেরকে নিয়ে যা যা কাজ করা হচ্ছে, এমপ্লয়ীদেরকে নিয়ে যা যা কাজ করা হচ্ছে, এই পুরো ডিপার্টমেন্টকে আমরা বলতে থাকি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এটার পরিধি অনেকটা বড়। এবং কর্মী পদ পূরণ প্রক্রিয়াকে সামনে রেখে মানব সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা রচনা করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি কর্মী পদ পূরণ হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ। অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পুরো ব্যাপারটা, তার মধ্যে একটা ছোট কাজ হচ্ছে কি, একটা অংশ হচ্ছে কি আমাদের কর্মী পদ পূরণ বা লেবারদেরকে নেওয়া বা স্টাফিং। এরপর কর্মী সংগ্রহ বা প্রবেশন বা রিক্রুটমেন্ট কাকে বলে। আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন চাকরির জন্য রিক্রুটমেন্ট নিউজ বেরিয়ে থাকে যে এই সরকারি চাকরির জন্য এতগুলো পদের খালি রয়েছে, চাকরির জন্য ইন্টারভিউ নেওয়া হবে কি পরীক্ষা নেওয়া হবে। তো সেই রিক্রুটমেন্ট কাকে বলে? কোনো শূন্য পদে কোনো যোগ্যতা সম্পন্ন প্রার্থী যাতে কর্ম খালির প্রতি আকৃষ্ট হয় এবং শূন্য পদটি পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন করতে আগ্রহী হয়, সেই উদ্দেশ্যে যথাযথ আবেদন করার জন্য যে ব্যবস্থা অবলম্বন করা হয় সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি রিক্রুটমেন্ট বা কর্মী সংগ্রহ। অর্থাৎ আমরা খবরের কাগজে যে চাকরি পরীক্ষার বিজ্ঞাপনগুলো দেখে থাকি সেখানে কি লেখা থাকে যে গ্রুপ সি পদের জন্য 2000 এমপ্লয়ি নেওয়া হবে, 2000 লোক নেওয়া হবে। যারা 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 আবেদন করতে আগ্রহী তারা সবাই এত তারিখের মধ্যে এত টাকা ফিস পেমেন্ট করে আবেদন করো এবং এত তারিখে পরীক্ষা নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে। এই সমস্ত তথ্যগুলো দেওয়া থাকে। তাহলে রিক্রুটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যখনই আমার বিজনেসে কোনো একটা খালি পদ বা শূন্য পদ হলো সেখানে যোগ্যতা সম্পর্ক লোককে নেওয়ার জন্য লোককে জানানো যে এখানে খালি হয়েছে তোমরা আবেদন করো। এবং এই সমস্ত প্রসেসকে আমরা বলতে পারি রিক্রুটমেন্ট। এবারে রিক্রুটমেন্ট বিজনেসের দু রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ এবং আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ। তাহলে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ কাকে বলে? অর্থাৎ বিজনেসের ভেতর থেকেই লোক নেওয়া। একটা হচ্ছে পদোন্নতি। দেখা গেল গ্রুপ সি তে কাজ করতো, তাকে আমি পরের প্রমোশন দিয়ে ভালো কোনো পদে চাকরি দিলাম, তাহলে এটা ভেতরেরই লোক আবার চাকরি পেলো। পদাবনতি, ভালো কোনো পোস্টে কাজ করতো, ভালো কাজ করছে না, তাকে আমি ডাউন করে দিলাম। অথবা পুনর্নিয়োগ, দেখা গেল রিটায়ারমেন্ট হয়ে গেছে তারপরে তাকে আবার ডেকে নিলাম বিজনেসে কাজ করার জন্য। বদলি, দেখা গেল দিল্লিতে কাজ করতো সেখান থেকে বদলি করে আমি কলকাতায় নিয়ে গেলাম। তাহলে এরা সবই হচ্ছে ভেতরের লোক, বিজনেসের ভেতরের লোকই আবার কাজে নেওয়া হচ্ছে। এরপর হচ্ছে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ কিভাবে করা হবে? বিজ্ঞাপনের মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে। তারপর হচ্ছে কর্মসংস্থান কেন্দ্র, বিভিন্ন অর্গানাইজেশন হয় যেখানে গিয়ে যদি বলি আমার বিজনেসে এই স্কিল জানা লোক লাগবে, তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমার জন্য লোক নিয়ে আসবে। ক্যাম্পাস নিয়োগ, অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজের মধ্যে কি করা হয়, প্রত্যেক বছর একটা করে ক্যাম্পাসিং করা হয় যারা প্রত্যেক বছর পাশ করছে। বিভিন্ন কোম্পানির ওনাররা, বিভিন্ন কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের লোকেরা সেই ইন্টারভিউতে আসে এবং কলেজের ছাত্রছাত্রীরা সেখানে যায় এবং যদি ইন্টারভিউ ক্র্যাক করতে পারে তাহলে কিন্তু তারা চাকরি পেয়ে যায়। এটাকে বলা হয় ক্যাম্পাস নিয়োগ। এরপর কর্মী নির্বাচন বা স্টাফ সিলেকশন কাকে বলে? উপযুক্ত পদের জন্য যোগ্যতম প্রার্থীকে বেছে নেওয়ার কাজই হলো কর্মী নির্বাচন।
তাহলে আমি রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, লোকেরা আমার কাছে এলো, ইন্টারভিউ দিচ্ছে, তার মধ্যে থেকে সঠিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে, আমার কাজের জন্য যে সুইটেবল তাকে নিয়োগ করাকে, তাকে নির্বাচন করাকে আমরা বলবো স্টাফ সিলেকশন বা কর্মী নির্বাচন। এরপরের প্রশ্ন দেখো, কর্মী নির্বাচন এবং কর্মী সংগ্রহের মধ্যে পার্থক্য, অর্থাৎ স্টাফ রিক্রুটমেন্ট এবং স্টাফ সিলেকশন একটু আগে যেটা ডিসকাস করলাম তার মধ্যে কিন্তু পার্থক্য আমি এখানে দিয়েছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এখান থেকে তোমরা জাস্ট রিড করে নেবে, ডিটেলস এর টপিকটা আমি এক্ষুনি কিন্তু ডিসকাস করে দিয়েছি তোমাদেরকে। এরপরে প্রশিক্ষণের অর্থ বা মিনিং অফ ট্রেনিং কাকে বলে? চাকরিতে তো নিয়ে নিলাম, রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, সিলেকশন করে নিলাম, এরপরে কি করতে হবে? যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের কাজ করার ইচ্ছা, যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধি পায় তাকে প্রশিক্ষণ বলে। অর্থাৎ একজন লোক অ্যাকাউন্টেন্টকে হায়ার করলো, আমার বিজনেসে কিভাবে অ্যাকাউন্টস করলে, কি করলে আমার অ্যাকাউন্টস ভালো হবে, কত কম সময়ের মধ্যে ভালো অ্যাকাউন্টিং করা যাবে, সেই সমস্ত ট্রেনিং তাকে দিতে হবে। তাই সেটাকে বলা হয় ট্রেনিং বা প্রশিক্ষণ। কারণ আমরা জানি কোন একজন ব্যক্তিকে যদি কোনো একটা পার্টিকুলার কাজে আমরা ট্রেনিং দিই, তাহলে সে জেনে যাবে যে কাজটা কত তাড়াতাড়ি কত ভালোভাবে করা যায়, তাহলে সে কাজ করতে উৎসাহী হবে এবং আমার বিজনেসের কাজের গুণগত মানও কিন্তু বাড়বে। এইবার এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরীক্ষায় কিন্তু আসার চান্সেস হাই, যে প্রশিক্ষণ দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতি বা অন দা জব ট্রেনিং, এবং কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি বা অফ দা জব ট্রেনিং। এই দুটো কিন্তু খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর এরপর কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতি বা অন দা জব ট্রেনিং। কর্মরত অবস্থায় প্রশিক্ষণ সরাসরি কর্মস্থলে বাস্তব কাজের মাধ্যমে দেওয়া হয়। এটি দ্রুত দক্ষতা অর্জনের জন্য কার্যকর এবং খরচ কম হওয়ায় অধিক জনপ্রিয়। অর্থাৎ আমি একজন কাউকে আমার বিজনেসে হায়ার করলাম কাজ করার জন্য, এবং সেখানে কাজ করতে করতেই তাকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ করতে হবে, তাহলে এটা কিন্তু অনেক বেশি খরচা কম হবে এবং সহজে সে কাজটা শিখতে পারবে। এবার কর্মরত অবস্থায় প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি নিচে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে কোচিং এর মাধ্যমে দেওয়া যেতে পারে, কাজের আবর্তন পদ্ধতি, দেখা গেল আজকে যে লেবারটা বোতল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বোতলের লেবেলিং করছে, কালকে তাকে মুক্তি লাগানোর দায়িত্ব দেওয়া হলো, পরশুদিন তাকে মেশিন অফ অন করার দায়িত্ব দেওয়া হলো। এরকম ভাবে বিভিন্ন লেবারদেরকে রোটেট করিয়ে করিয়ে সমস্ত কাজের কিন্তু ট্রেনিং দেওয়া যেতে পারে। তারপরে কি, চাকরির পূর্ব প্রশিক্ষণ বা ইন্টার্নশিপের মাধ্যমেও কিন্তু দেখা গেলো চাকরি যখন পাওয়া যায়, এই চাকরির আগে ৩ মাস ৬ মাসের জন্য কিন্তু ট্রেনিং পিরিয়ডে রাখা হয়, সেটাকে বলা হয় ইন্টার্নশিপ ট্রেনিং। এবং তার মাধ্যমেও কিন্তু তাকে অন দা জবে কাজ করতে করতে তাকে কিন্তু প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া যেতে পারে। এরপর হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি বা অফ দা জব ট্রেনিং কাকে বলে? কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি, কর্মক্ষেত্রের বাইরে আলাদা কোনো প্রশিক্ষণ কেন্দ্রে যখন আমরা তাকে ট্রেনিং এর ব্যবস্থা করছি তখন তাকে বলবো অফ দা জব ট্রেনিং। কি কিভাবে হতে পারে? শ্রেণীকক্ষে প্রশিক্ষণ, আমার কাছে ১০ জন লেবার জয়েন করেছে, তাদেরকে কোনো একটা ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দিলাম, সেখানে ১০ দিন ১৫ দিন বা ১ মাস ২ মাসের জন্য একটা ট্রেনিং করলো এবং সে কাজটা শিখে এসে আমার বিজনেসে আবার কাজ করতে শুরু করলো। এরকম ভাবে কিন্তু অনলাইনেও তাদেরকে কোচিং এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা দেওয়া যেতে পারে, যেমন আমি তোমাদেরকে অনলাইনে পড়াচ্ছি। তাহলে এইগুলো কিন্তু অফ দা জব ট্রেনিং। এরপরে কি হতে পারে? এই যে অন দা জব ট্রেনিং এবং অফ দা জব ট্রেনিং এর পার্থক্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার চান্সেস কিন্তু হাই। এরপরে শিক্ষানবিশ প্রশিক্ষণ বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কাকে বলে? শিক্ষানবিশ প্রশিক্ষণ হলো এমন একটি প্রশিক্ষণ ব্যবস্থা যেখানে শিক্ষার্থী বা নতুন কর্মী একাধিক বছর ধরে বিশেষ কোনো দক্ষতার সঙ্গে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ লাভ করে। অর্থাৎ আমরা বলতে পারি এই প্রশিক্ষণে তারা কর্মস্থলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। আমরা কাউকে কোনো একটা চাকরিতে, ইন্টারভিউতে চাকরিতে রিক্রুট করলাম এবং তাকে বললাম তুমি আমার বিজনেসে এসে ২-৩ মাস সেই কাজটা হাতে কলমে করবে এবং সে কাজ করতে 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 কিন্তু শিখে যাবে, এবং যখন কাজ করছে তাকে কিন্তু আমরা অল্প পরিমাণে স্যালারি দেবো, ফুল স্যালারি দেবো না। অর্থাৎ কাজ করছে, কাজ শিখছে, আরো উন্নত হচ্ছে এবং তারপরে ৬ মাস পরে তাকে ফুল পার্মানেন্ট জব দেওয়া হবে। একে বলা হয় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এইগুলো বিভিন্ন বৈদ্যুতিক কাজ, প্লাম্বিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং রেলের যে বিভিন্ন মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজগুলো হয়, তারা সবাই কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মাধ্যমে রিক্রুট করে থাকে। এরপরে চাকরির পূর্ব প্রশিক্ষণ বা ইন্টার্নশিপ ট্রেনিং কাকে বলে? চাকরির পূর্ব প্রশিক্ষণ হলো এদের স্বল্প সময়ের, কমপক্ষে কয়েক সপ্তাহ হয়ে থাকে এবং কয়েক মাস প্রশিক্ষণ প্রক্রিয়া থাকে যেখানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে, কোনো কোম্পানিতে নিজের কাজের অভিজ্ঞতা অর্জন করে এবং তারপরে কিন্তু চাকরিটা পায়, তাকে আমরা বলি ইন্টার্নশিপ ট্রেনিং। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আর ইন্টার্নশিপ ট্রেনিং এর মধ্যে কিন্তু পার্থক্যটা করতে হবে। দুটোর মধ্যে পার্থক্যটা কি? অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং মানে হচ্ছে তুমি চাকরি পেয়ে গেছো, চাকরি পাওয়ার আগে ৬ মাস তোমাকে ওইখানেই
চাকরিতে কাজ করতে হচ্ছে এবং কাজটা শিখতে হচ্ছে, এবং সেই সময় তোমাকে কিন্তু কম স্যালারি দেওয়া হবে এবং তারপরে তোমাকে পার্মানেন্ট জব দেওয়া হলো। এটাকে বলা হয় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। আর ইন্টার্নশিপ ট্রেনিং কাকে বলে? তুমি পড়াশোনা করছো, তুমি স্টুডেন্ট, কিন্তু তুমি ভবিষ্যতে যে কাজটা করতে চাও সেই কাজটা শেখার জন্য বর্তমানে সেই কাজ যে প্রতিষ্ঠানে হয়, যেমন ধরো মনে করো আমরা যদি কেউ মনে করে থাকি কমার্স নিয়ে পড়ে ভবিষ্যতে সিএ, সিএমএ গুলোকে করবো, তাহলে কিন্তু আমরা কোনো কোনো সিএ ফার্ম, সিএমএ ফার্ম বা কোনো অ্যাকাউন্টিং কোম্পানিতে কিন্তু আমরা অ্যাকাউন্টস এর কাজ অ্যাজ এ প্র্যাকটিস করতে পারি, অ্যাজ এ 12 পাস করার পরে। এবং সেখানে আমরা কি করব, পড়াশোনাও করছি গ্রাজুয়েশনে, তার সাথে সাথে কিন্তু কাজটাও শিখছি। তাহলে কাজটা শিখে যাচ্ছে কিন্তু চাকরি পাওয়ার জন্য নয়, আমরা কাজটা শেখার জন্য শিখছি। এবং পরবর্তীকালে যখন ডিগ্রিটা চলে আসবে, যখন আমরা ইন্টারভিউতে যাব, তখন আমরা তাদেরকে বলতে পারবো অলরেডি 6 মাস আগে আমি এই কাজটা শিখে এসেছি, আমার দক্ষতা যোগ্যতা সবই রয়েছে, আমরা কিন্তু ভালোভাবে সেখানে চাকরির সুবিধা পাবো। তাহলে পড়াশোনার সাথে সাথে যদি আমরা ট্রেনিং নিই তাকে বললো ইন্টার্নশিপ ট্রেনিং, এবং চাকরি পাওয়ার পর, চাকরি পাওয়া জয়েন করার আগে যদি কিছু ট্রেনিং নিই তাকে বলবো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এরপরে উন্নয়নের অর্থ বা মিনিং অফ ডেভেলপমেন্ট কাকে বলে? প্রয়োজনীয় সামর্থ্য দক্ষতা অর্জন করায় সুসংহত এবং সুশৃঙ্খল পদ্ধতিকে উন্নয়ন বলে। অর্থাৎ কর্মীগণ যন্ত্রপাতি সাজ সরঞ্জাম ব্যবহার সম্পর্কে শিক্ষা লাভ করে ব্যবসার উন্নতি ঘটায়। কাজের প্রকৃতি ও চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবেই তাদের শিক্ষাদানের পদ্ধতিও পৃথক। শ্রমিক কর্মীদের যোগ্যতা ও দক্ষতার উন্নতির জন্য তাদের প্রশিক্ষণের পদ্ধতি অনুসরণ করা হয়। ফলে কর্মীগণ দক্ষতার সঙ্গে সঙ্গে যে কোনো সমস্যার সমাধান করে এবং ব্যবসার কিন্তু উন্নয়ন ঘটায়। অর্থাৎ ডেভেলপমেন্ট শুধুমাত্র হাতে কলমে হয় না, ডেভেলপমেন্ট মোরালও হয়। অর্থাৎ তোমাকে মানসিক ভাবেও তোমাকে উন্নত করা হচ্ছে। আমরা যেটাকে ট্রেনিং বলি, ট্রেনিং এর ক্ষেত্রে কি হয়? ট্রেনিং এর ক্ষেত্রে শুধুমাত্র তোমার পড়াশোনা করা শেখানো হচ্ছে বা হাতে কলমে তোমার কাজটা শেখানো হচ্ছে। আর ডেভেলপমেন্টের মধ্যে তোমাকে কাজটাও শেখানো হচ্ছে, আবার তোমাকে ইন্সপায়ার্ডও করা হচ্ছে যে কিভাবে তুমি উদ্বুদ্ধ হতে পারো এবং কাজ করার প্রতি তোমার যাতে উৎসাহ বাড়ে, তাকে আমরা বলে থাকি ডেভেলপমেন্ট। তাহলে উন্নয়নের ধারণাকে যদি আমরা বিশ্লেষণ করি, উন্নয়নের প্রকৃত ধারণা হলো কর্মীগণ যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের ব্যবহার সম্পর্কে শিক্ষা লাভ করে ব্যবসার উন্নতি ঘটানো। উন্নয়নের মাধ্যমে কর্মীদের অনেক দায়িত্বশীল ও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সমর্থ করা হয়। কর্মীদের ওপর অর্পিত কর্ম সম্পর্কে ধারণা প্রদান করলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। অর্থাৎ ডেভেলপমেন্ট কথার অর্থ হচ্ছে তোমাকে কাজ জানার সাথে সাথে তোমাকে মানসিকভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে কঠিন পরিস্থিতিতে তুমি কাজটা ভালোভাবে করতে পারো। দেখো, প্রশিক্ষণ আর উন্নয়নের মধ্যে পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। ট্রেনিং এবং ডেভেলপমেন্ট, যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের কাজ করার ইচ্ছা, যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি পায় তাদেরকে প্রশিক্ষণ বা ট্রেনিং বলে। আর উন্নয়ন প্রয়োজনীয় সামর্থ্য দক্ষতা অর্জন করার সুসংহত এবং সুশৃঙ্খল পদ্ধতিকে উন্নয়ন বা ডেভেলপমেন্ট বলে। অর্থাৎ ট্রেনিং মানে হচ্ছে তুমি যে কাজটা শিখছো সেটাকে আমরা বলছি ট্রেনিং। কিভাবে শেখালে তোমার কাজটা ভালোভাবে শিখতে পারবে, তোমার মানসিকতাও আরো উন্নত হবে কাজের প্রতি, সেই সমস্ত প্রক্রিয়াকে, সেই পদ্ধতিকে আমরা বলে থাকি উন্নয়ন বা ডেভেলপমেন্ট। প্রশিক্ষণের প্রকৃত অর্থ হলো কর্মীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। আর উন্নয়নের প্রকৃত অর্থ হলো কর্মীগণ যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের ব্যবহার সম্পর্কে শিক্ষা লাভ করে এবং ব্যবসার উন্নতি ঘটায়। কর্মীরা যাতে কাজ সম্পর্কে অবহিত হয় তার ব্যবস্থা করা হচ্ছে ট্রেনিং এর কাজ। উন্নয়নের মাধ্যমে কর্মীরা অনেক দায়িত্বশীল ও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সমর্থ হয়। অর্থাৎ তাদের মানসিক ডেভেলপমেন্টটা বেশি জোর দেওয়া হয় ডেভেলপমেন্টের জন্য। প্রশিক্ষণের পরিধি সীমাবদ্ধ। অর্থাৎ তুমি একটা কোন একটা কাজ, ধরো মনে করো তোমাকে আমরা ডেবিট ক্রেডিট শেখাচ্ছি, ডেবিট ক্রেডিটের রুলসটা শিখিয়ে দিলাম, তুমি ডেবিট ক্রেডিট শিখে গেলে, এটা কিন্তু তোমার ট্রেনিং। কিন্তু ডেবিট ক্রেডিট শেখালাম, কিভাবে অ্যাকাউন্টস করতে হয়, কি কি পরিস্থিতিতে তোমাকে ডেবিট ক্রেডিট ঠিকভাবে করতে পারবে, অ্যাকাউন্টস কিভাবে করতে পারবে সঠিকভাবে, সেই সমস্ত গুলোকে শিখিয়ে তোমাকে মানসিক ভাবে স্বাবলম্বী করে তোলাটাও কিন্তু আমাদের ডেভেলপমেন্টের পার্ট। ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে ডেভেলপমেন্টের পরিধি অনেক বিস্তৃত, অনেক ওয়াইড। এরপরে প্রশিক্ষণ একটি স্বল্পকালীন প্রক্রিয়া, বাট উন্নয়ন বা ডেভেলপমেন্ট একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। প্রশিক্ষণের উদ্দেশ্য হলো কোনো একটি বিশেষ কাজে কর্মীদের দক্ষ করে তোলা, বাট উন্নয়নের উদ্দেশ্য হচ্ছে সমস্ত বিষয় কর্মীদের দক্ষ করে তোলা। অর্থাৎ কোনো একটি পার্টিকুলার বিষয় তোমাকে শেখানো, সেই বিষয় সম্পর্কে তোমাকে জ্ঞান দেওয়া, সেই বিষয় সম্পর্কে তোমাকে শিখিয়ে তোলাকেই হচ্ছে ট্রেনিং এর কাজ। বাট ডেভেলপমেন্টটা অনেকটা বড়। ডেভেলপমেন্টে হচ্ছে তোমার কাজ শেখানোর পাশাপাশি সমস্ত ধরনের জ্ঞান অর্জন করা, সমস্ত সমস্যার মোকাবিলা কিভাবে তুমি করতে পারো, সেই সমস্ত বিষয় তোমাকে ডেভেলপ করে তোলা, মানসিকভাবে উদ্বুদ্ধ করাটাই হচ্ছে কিন্তু ডেভেলপমেন্টের মেইন কাজ। তাহলে এখানে আমাদের প্রথম চ্যাপ্টার কিন্তু কমপ্লিট।
তো এবার আমরা দেখে নেব আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা, নির্দেশ দান বা ডাইরেক্টিং। তো সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের রয়েছে 7 মার্কসের জন্য। এই চ্যাপ্টারের প্রথম যে টপিক সেটা আমাদের জানতে হবে নির্দেশ দান বা ডাইরেক্টিং কাকে বলে। নির্দেশনা হলো ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী যার মাধ্যমে ব্যবস্থাপকগণ কর্মীদের প্রেরণা দেন, নেতৃত্ব প্রদান করেন এবং যোগাযোগ স্থাপন করে সঠিকভাবে কাজ সম্পাদনে সহায়তা করে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রাণ কেন্দ্র হলো নির্দেশ দান। অর্থাৎ আমরা স্টাফিং করেছি, লোকেদেরকে হায়ার করেছি কাজ করবার জন্য। এইবার তারা কাজটা ঠিকভাবে করছে কিনা তাদের তো ডাইরেকশন দিতে হবে যে তোমরা এই কাজটা করো, এই সময়ের মধ্যে করে দাও। এবং একজন ওয়ার্কারের সাথে আরেকজন ওয়ার্কারের মধ্যে সংযোগ বা যোগাযোগ স্থাপনও করতে হবে। এটাকে আমরা বলে থাকি নির্দেশ দান বা ডাইরেক্টিং। অর্থাৎ লেবারদেরকে আমরা ডাইরেকশন দিচ্ছি। এরপর নির্দেশ দানের বৈশিষ্ট্য বা ফিচার্স অফ ডাইরেক্টিং। কেন বিজনেসে নির্দেশ দান বা ডাইরেক্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একবার দেখে নিই। কর্মীগণের কর্তব্য নির্ধারণ, অর্থাৎ কোন কর্মী কি কি কাজ করবে সেটা নির্ধারণ করার জন্য নির্দেশ দেওয়া বা ডাইরেকশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আদেশের একতা। যদি 4-5 জন ওনার মিলে বা 4-5 জন সুপারভাইজার মিলে যদি একজন লেবারকে বিভিন্ন রকমের ডাইরেকশন দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ কার কথা শুনে সে কাজ করবে। তাই যদি একজনই ডাইরেক্টর থাকে বা একজনই সুপারভাইজার থাকে যে কি কাজ করবে না করবে সমস্ত লেবারদেরকে বলছে, তাই সেক্ষেত্রে আমাদের আদেশের একতা থাকবে বা নির্দেশের একতা থাকবে। এরপরে শৃঙ্খলা স্থাপন, অর্থাৎ প্রত্যেকটা লেবার যাতে সঠিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে পারে তার জন্য সঠিক সময় সঠিকভাবে ডাইরেকশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। উদ্দেশ্যের মধ্যে একতা, অর্থাৎ কোন কাজ করা হবে সেই উদ্দেশ্য একতা আনার জন্য আমাদের ডাইরেকশন ইম্পর্টেন্ট। তাহলে এই সমস্ত সুবিধা বা বৈশিষ্ট্যগুলো রয়েছে। এরপর নির্দেশ দানের বিভিন্ন উপাদান বা অপরিহার্য বিষয় বা এসেনশিয়াল এলিমেন্টস অফ ডাইরেক্টিং, অর্থাৎ ডাইরেক্টিং এর কি কি ইম্পর্টেন্ট এলিমেন্টস রয়েছে। প্রথম হচ্ছে তদারকি বা সুপারভিশন, অনুপ্রেরণা মোটিভেশন, নেতৃত্ব বা লিডারশিপ, জ্ঞাতকরণ বা কমিউনিকেশন। অর্থাৎ ডাইরেক্টিং এর কাজ এতগুলো এলিমেন্ট নিয়ে হয়ে থাকে। অর্থাৎ ডাইরেকশন বলতে বা ডাইরেক্টিং বলতে তদারকি করা, অনুপ্রেরণা দেওয়া লেবারদেরকে, নেতৃত্ব দেওয়া অর্থাৎ লিডারশিপ দেওয়া, এরপর জ্ঞাতকরণ বা কমিউনিকেশন, যে কাজ হচ্ছে লোকের কাছ থেকে জানা এবং লোকেদেরকে ইনফরমেশন দেওয়া, এই কমিউনিকেশনের কাজ করা। এই 4টে এলিমেন্ট সম্পর্কে নিচে আমরা ডিসকাশন করেছি। এরপরে তদারকি সংজ্ঞা বা সুপারভিশন কাকে বলে, অর্থাৎ প্রথম এলিমেন্ট যে উপায় বা পদ্ধতির দ্বারা কর্মীদের কাজ দেখাশোনা করা, প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা ও নির্দেশ দেওয়া এবং সঠিক পরামর্শ দেওয়া হয় তাকে তদারকি বা সুপারভিশন বলে। অর্থাৎ কোন কাজ কিভাবে করা হবে, কখন করা হবে সেই সমস্ত কর্মসূচি প্রণয়ন করা, এই সমস্ত কাজকে দেখাশোনা করাকে বলে থাকি তদারকি করা বা সুপারভিশন করা। এরপরে নির্দেশ দান বা ডাইরেক্টিং এবং সুপারভিশন বা তদারকির মধ্যে পার্থক্য দিয়েছি, যেটা আমরা ডেফিনেশন ডিসকাস করলাম সেটাই এখানে ডিটেলস এ লেখা আছে, তোমরা জাস্ট এখান থেকে একবার রিড করে নেবে। আমি পরপর পরপর টপিক ওয়াইজ সমস্ত কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করছি। এরপর মোটিভেশন বা অনুপ্রেরণা কাকে বলে। কর্মীদের মধ্যে কাজে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করাকে অনুপ্রেরণা বলা যায়। অর্থাৎ লেবাররা তো কাজ করতে শুরু করেছে, কি কাজ করতে হবে সেটাও বলে দিয়েছি, কিন্তু তারা যারা মোটিভেটেড হয় সঠিক সময় যাতে তারা কাজ করতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য আমাদের তাদেরকে কি করতে হবে, অনুপ্রেরণা বা মোটিভেশন দিতে হবে। এবার এই মোটিভেশনের রেসপেক্টে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে ম্যাসলো চাহিদা তত্ত্ব বা অনুপ্রেরিতকরণের ঘাটতি তত্ত্ব বা অনুপ্রাণিতকরণের ঘাটতি তত্ত্ব বা চাহিদার ক্রমোচ্চ শ্রেণীভুক্ত তত্ত্ব বা ম্যাসলোস থিওরি অফ হিউম্যান নিডস। এই তত্ত্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরে নাও এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে 100%। ঠিক আছে, তো দেখে নিই আমরা ম্যাসলো ব্যবস্থাপনাবিদ উনি কিভাবে চাহিদা তত্ত্বটি ডিসকাশন করেছেন। উনি বলছেন মানুষ একজন অভাবী প্রাণী। তার একটি প্রয়োজন পূর্ণ হলে তৎক্ষণাৎ অপর একটি প্রয়োজন দেখা দেয়। দেখা গেল ছোটবেলায় আমার ইচ্ছা ছিল সাইকেল কিনবার, যেই মা সাইকেল কিনে দিল একটু বড় হলাম বাইক কিনবার ইচ্ছা জাগলো, যেই বাইক কিনলাম তারপরে মনে হচ্ছে একটা আমরা 4 হুইলার কার কিনি। এরকম ভাবে মানুষের ইচ্ছা ক্রমাগত বাড়তেই থাকে, কোনোদিন শেষ হয় না। এই প্রক্রিয়া সীমাহীনভাবে চলতে থাকে। পরিতৃপ্ত প্রয়োজন মানুষের কাজে অনুপ্রাণিত করে না। অর্থাৎ আমার প্রয়োজন যদি মিটে যায় তাহলে কি আর আমার কাজ করার ইচ্ছা থাকবে? তাই মানুষের অভাব যত অসীম, তাই মানুষের ইচ্ছাটাও অনেক অসীম এবং তার কাজ করার অনুপ্রেরণা দেওয়াটাও অসীম ভাবেই চলতে থাকবে। এবার তাই অনুপ্রেরণার
তর তদনুসারে চাহিদা তত্ত্বের প্রবর্তক ম্যাসলো মানুষের প্রয়োজনগুলিকে দুটি পর্যায়ে ভাগ করেছেন। একটা হচ্ছে নিম্নতম পর্যায় থেকে উচ্চতম পর্যায়, অর্থাৎ ছোট লেভেলে তার কি কি নিড থাকে, তারপরে যেই একটু ফুলফিল হলো আবার কি নিড আছে, তারপরে যেই আবার একটু ফুলফিল হলো কি নিড আছে, এরকম ভাবে চলতেই থাকে এবং চলতেই থাকে, ছোট থেকে বড় তার চাহিদাগুলোর পরিমাণ বাড়তেই থাকে এবং বাড়তেই থাকে। তাই বলছে নিম্ন পর্যায়ের প্রয়োজনের মধ্যে পড়ে বা লোয়ার অর্ডার নিডস এর মধ্যে পড়ে দেহগত চাহিদা, যেখানে আমাদের কাজ করি কেন? কারণ খিদে পাই, খাদ্যের অভাব রয়েছে, কারণ আমরা কাজ করছি, টাকা ইনকাম করছি এই কারণেই, কারণ কালকে আমাদের খাওয়া দাওয়া করতে হবে এবং খাওয়া দাওয়া করার জন্য টাকা পয়সা লাগবে। তৃষ্ণা, জল পিপাসা জল খেতে হবে, বাসস্থান বা বিশ্রাম, নিদ্রা, এই সমস্ত দেহগত চাহিদা পূরণ করার জন্য কিন্তু আমার নিড রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে বা নিম্ন পর্যায়ের নিড। সবার প্রথমে মানুষ কিন্তু পড়াশোনা করে, চাকরি বাকরি করে এই বেসিক নিড গুলোকে ফুলফিল করার জন্য। এরপর যেই এই নিড ফুলফিল মানুষের হয়ে যায়, তখন মানুষ ভাবে আমার সিকিউরিটি কি, অর্থাৎ আমার নিরাপত্তা কি, আমি এমন একটা জায়গায় থাকতে চাই যেখানে আমার নিরাপদ ভাবে বসবাস করতে পারবো, তাই নিরাপত্তার চাহিদা। যেই এই দুটো ফুলফিল হয়ে যাবে, মানুষ তারপরে চায় সামাজিক চাহিদা, অর্থাৎ সমাজে আমার রেপুটেশন কিভাবে গেইন হচ্ছে। দেখা গেল একটা মোবাইল কিনলে আমি হয়তো ফোন করতে পারবো, যেই আমার মোবাইলটা হয়ে গেল আর একটু বেশি ইনকাম করতে শুরু করলাম, মাসে প্রচুর টাকা ইনকাম করছি, তখন আমার মনে হবে একটা অ্যাপেলের মোবাইল কিনি, যাতে আরো 4টে বন্ধু আমাকে বলে, "কিরে অ্যাপেলের মোবাইল কিনলি?" তো সোশ্যাল রেপুটেশন গেইন এর জন্য, সোশ্যাল মিডিয়াতে রেপুটেশন গেইন এর জন্য কিন্তু আমরা তারপর চাহিদাগুলো পূরণ করতে থাকি। এইগুলো হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের বা নিম্ন পর্যায়ের নিড অ্যাজ পার ম্যাসলো। এরপর ম্যাসলো বলেছেন উচ্চ পর্যায়ের প্রয়োজন বা হাইয়ার অর্ডার নিডস। সম্মান লাভের চাহিদা, স্বীকৃতির চাহিদা পূরণ হবার পর কর্মী ব্যক্তিগত সম্মান এবং শ্রদ্ধা লাভের প্রয়োজন অনুভব করে। অর্থাৎ মানুষ যখন প্রথম কাজ শুরু করে তখন বেসিক লেভেলের নিড গুলো ফুলফিল করার জন্য কাজ করছে। তারপরে একটা সময় পরে তার যখন প্রচুর টাকা ইনকাম হতে থাকবে, তার তো ব্যাংকে প্রচুর টাকা জমে গেছে, তখন এত টাকা নিয়ে করবেটা কি, তাই তখন মানুষের চাহিদা থাকে লোকের কাছে সম্মান কিভাবে পাবো। তখন সে টাকার জন্য কাজ করে না, তখন সে সম্মান লাভের জন্য কাজ করে। এরপরে আত্ম উপলব্ধির চাহিদা, উল্লিখিত অভাবগুলি পূরণ হবার পর কর্মীদের মধ্যে একটি আত্মসন্তোষ থেকে যায়। কর্মীর মধ্যে নতুন ধরনের যে প্রয়োজন উদ্ভব হয় তা আত্মতৃপ্তি। সৃষ্টির ভিতরে স্রষ্টা আত্মতৃপ্তি লাভ করবে। জগতে চ্যালেঞ্জের কাজ করে কর্মী তার আত্মলব্ধি চরিতার্থ করতে পারবে। অর্থাৎ মানুষের যখন সমস্ত চাহিদা, বেসিক চাহিদাগুলো সব ফুলফিল হয়ে গেল, সম্মান লাভ হয়ে গেল, তখন কিন্তু মানুষ চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন কাজ করতে পছন্দ করে। তখন সে মনে করে বিভিন্ন চ্যালেঞ্জ যখন সে ফুলফিল করছে, তখন সে লাইফে কিছু করছে। যেমন আমরা দেখি মানুষ পাহাড়ে পর্বতে চড়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে শুধুমাত্র টাকা পয়সা গেইন করার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য পাহাড়ে চলছে না, তার একটা আত্মতৃপ্তি যে আমি পর্বত শৃঙ্গে হিমালয়ের ওপর চড়তে পেরেছি, আমি বেশ কিছু সাকসেসফুল কাজ করেছি, বেশ কিছু চ্যালেঞ্জ পার করেছি। তাই এই সমস্ত চাহিদাগুলো কিন্তু মানুষের বাড়তে থাকে। এই জিনিসগুলোই ম্যাসলো খুব সুন্দরভাবে তার তত্ত্বে বলেছে। আর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে। এরপর নেতৃত্ব বা লিডারশিপ, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কার্যাবলীকে প্রভাবিত করে বিশেষ অবস্থায় সংগঠনের উদ্দেশ্য সিদ্ধি করাকে নেতৃত্ব বা লিডারশিপ বলে। অর্থাৎ 4জন লোক আমার কাছে কাজ করছে, তাদের সকলের হয়ে একজন লিডারশিপ নিয়ে তাদের কি কাজ করা হবে, তাদের কখন কাজ হবে, সমস্ত কিছু করাকে আমরা বলতে থাকি লিডারশিপ দেওয়া। এবার একজন ভালো লিডার বা একজন ভালো নেতার গুণাবলী কি হতে হবে? প্রথমে হচ্ছে শারীরিক শক্তি বা মানসিক শক্তি। শারীরিক শক্তি এবং কাজের উৎসাহ দানের জন্য মানসিক শক্তি থাকতে হবে এবং আকর্ষণীয় চেহারা থাকতে হবে, যাতে মানুষকে আকৃষ্ট করতে পারে। অর্থাৎ আমরা দেখে থাকি বিভিন্ন শপ বা বিভিন্ন হোটেলে যারা রিসেপশনিস্ট থাকে, যারা শপকিপার থাকে, সেলসম্যান থাকে, তাদের কিন্তু লুকস একটা ম্যাটার করে। কারণ ভালো লুকস হলেই তবে কিন্তু লোক তার সাথে কথাবার্তা বলতে চাইবে। এটা মানুষের হিউম্যান নেচার। সেই জন্য মানুষের একটা শারীরিক শক্তি ও মানসিক শক্তি এবং চেহারাগত তার একটা ভালো গুণ থাকতে হবে। এরপরে বিচার শক্তির ক্ষমতা, বুদ্ধিমত্তা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং দক্ষ বিচার শক্তি ক্ষমতার অধিকারী হতে হবে। অর্থাৎ একজন সেলসম্যান, তার তার একজন ভালো নেতার কি গুণ থাকবে, যে সবার সাথে কথা বলতে বলতে সে বুঝে নেবে যে কে কি চায় এবং সেইভাবেই তাকে কাজ করিয়ে নেবে। এটা কিন্তু একটা বিচার শক্তির ক্ষমতাও তাকে থাকতে হবে। ব্যক্তিগত সম্পর্ক, দায়িত্ববোধ, এবং যে লিডার হবে তার কিন্তু একটা দায়িত্ববান হতে হবে, যে সবাইকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা দায়িত্ব থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সে জটিল সমস্যায়
কোনো খারাপ অবস্থায়, বিজনেসের যখন দুরবস্থা চলছে তখন কিন্তু সে লিডারশিপ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকতে হবে। এরপর সুস্পষ্ট বক্তা, অর্থাৎ সে কি বলছে ঠিক না ভুল সেই সঠিকভাবে তার বলার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ ঠিক বললেও সঠিকভাবে বলবে, ভুল বললেও সঠিকভাবে বলবে, এবং সেই কাজ করার পরে যদি কোনো ঠিক বা ভুল হয় সেই দুটোরই তার কিন্তু স্বীকার করতে হবে যে আমার জন্যই ঠিক হয়েছে, আমার জন্যই ভুল হয়েছে। এরপরে মিত্রতা স্থাপন, অর্থাৎ প্রত্যেকটা লেবার, প্রত্যেকটা লোকের সাথে তার কিন্তু বন্ধুত্বের ব্যবহার করতে হবে। এই সমস্ত গুণাবলীগুলো থাকতে হবে। এরপর জ্ঞাপন বা কমিউনিকেশন কাকে বলে? যে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো এক ব্যক্তি বা বিভাগ এবং অন্য কোনো ব্যক্তি বা বিভাগের মধ্যে কথন, শ্রবণ এবং পারস্পরিক কোনো সংবাদ বা তথ্য আদান-প্রদান হয় তাকে জ্ঞাতকরণ বা কমিউনিকেশন বলে। অর্থাৎ এমন এক ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট, একজন লেবারের থেকে আরেকজন লেবারকে তথ্য আদান প্রদান করছি, তাকে আমরা বলতে থাকি কমিউনিকেশন বা জ্ঞাপন। এরপরে আমরা দেখব নিয়ম মাফিক জ্ঞাতকরণ এবং অনিয়ম মাফিক জ্ঞাতকরণ বা ফর্মাল কমিউনিকেশন এবং ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য। তো নিয়ম মাফিক জ্ঞাতকরণ বলতে বোঝায় যখন একটা নিয়ম মেনে বাঁধা ধরা কোনো সংগঠনের আইন মাফিক অন্যকে ইনফরমেশন দেওয়া হয় বা কমিউনিকেশন করা হয়, তাকে বলে থাকি আমরা ইন তাকে বলে থাকি আমরা ফর্মাল কমিউনিকেশন বা নিয়ম মাফিক জ্ঞাতকরণ। অর্থাৎ সকালবেলা উঠে সিনিয়রকে আমার তথ্য দিতে হবে যে আজকে কি কাজ করব, দিনের শেষে কতটা কাজ হয়েছে জানাতে হবে, এরকম ভাবে নিয়ম মাফিক প্রত্যেক দিন যে কাজটা করা হচ্ছে। অনিয়ম মাফিক মানে হচ্ছে যে কোনো বাঁধা ধরা নিয়ম ছাড়া, যে আমার কোনো একজন সিনিয়রকে এখন জানাই যে কাজটা এরকম সমস্যা হয়েছে, তো কালকে কি করব, বা কতটা কাজ হয়েছে পরবর্তীতে কি করব। তো আগে থেকে বলা নেই কিন্তু আমরা ইনফরমেশন কমিউনিকেশন করছি একজনের সাথে আরেকজনের, এটাকে আমরা বলে থাকি অনিয়ম মাফিক জ্ঞাতকরণ বা ইনফর্মাল কমিউনিকেশন। গুরুত্ব, নিয়ম মাফিক জ্ঞাতকরণের গুরুত্ব মর্যাদা বিশেষ গুরুত্ব পায়। অনিয়ম মাফিক জ্ঞাতকরণ ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক বেশি গুরুত্ব পায়। অর্থাৎ এরপর এরপর পরিকল্পনা, এইরূপ জ্ঞাতকরণ পূর্ব পরিকল্পিত হয়ে থাকে এবং অনিয়ম মাফিক জ্ঞাতকরণ পূর্ব নির্ধারিত পথ অগ্রসর হয় না। তাহলে এই সমস্ত পার্থক্যগুলো কিন্তু রয়েছে। এর সাথে সাথে আমাদের সেকেন্ড চ্যাপ্টারও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখি আমাদের যে থার্ড চ্যাপ্টার কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু 5 মার্কস আসতে চলেছে। সবার আগে দেখবো নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং বা কন্ট্রোল কাকে বলে। কোনো সংগঠনে গৃহীত পরিকল্পনার ভিত্তিতে কার্য পরিচালিত হচ্ছে কিনা তার তুলনামূলক মূল্যায়ন, ঠিক মতো কাজ সম্পাদিত না হলে তার কারণ অনুসন্ধান এবং ত্রুটি বিচ্যুতি থাকলে তার নির্ধারণ এবং প্রতিকারের ব্যবস্থা অবলম্বনের প্রক্রিয়াকে আমরা বলে থাকি নিয়ন্ত্রণ। অর্থাৎ কাজ শুরু হয়েছে, কাজ করা হচ্ছে, ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, কাজ না হলে কেন হচ্ছে না এবং সেটা প্রতিকারের ব্যবস্থা করা, এই পুরো কাজগুলোকে বলা হয় কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণের গুরুত্ব, কার্য সম্পাদনের বাহন, অর্থাৎ কাজটা সঠিকভাবে পরিচালিত করে নিয়ে যাবার সঠিক বাহন হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ। কারণ সঠিকভাবে যদি আমরা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু কেউ কাজই করবে না। এরপরে সংযোগ সাধনের সুযোগ, অর্থাৎ একজন লেবারের সাথে আরেকজন লেবারের কমিউনিকেশন কিন্তু কন্ট্রোলের মাধ্যমে করা যেতে পারে। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা রক্ষা, অর্থাৎ আমি কোন একজন লেবারকে বলেছিলাম কালকে সকাল 10টার মধ্যে আমার 10টা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে দিতে হবে, সেটা সঠিকভাবে করার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু আমার কন্ট্রোল করাটা দরকার। দায়িত্ব সচেতনতা, অর্থাৎ প্রত্যেকের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলার জন্য কিন্তু কন্ট্রোল করাটা দরকার। এই সমস্ত আমাদের গুরুত্বগুলো রয়েছে কন্ট্রোলের। এরপর পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং এবং কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য কি? পরিকল্পনা হলো বিভিন্ন বিষয়ের নির্বাচন এবং আকাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য ভবিষ্যতের অনুমান সাপেক্ষ প্রস্তাব গ্রহণ। অর্থাৎ ভবিষ্যতে কি কাজ করা হবে, কখন করা হবে, এই বিষয়ে আলোচনা করে একটা ড্রাফট বানানোকেই কিন্তু আমরা পরিকল্পনা বা প্ল্যানিং বলে থাকি। কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনাকে অনুসরণ করে, অর্থাৎ পরিকল্পনা করার পর তাকে অনুসরণ করে নির্দেশ অনুযায়ী কার্য সম্পাদন হচ্ছে কিনা তা যাচাই করাটাকে আমরা বলে থাকি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। উদ্দেশ্য, পরিকল্পনা প্রতিষ্ঠানের কাজকর্মকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করতে সাহায্য করে, আর পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তার লক্ষ্য রাখাই হলো নিয়ন্ত্রণের উদ্দেশ্য। এরকমই আর বেশ কিছু পার্থক্য রয়েছে, জাস্ট রিড করবে। এখানে আমাদের থার্ড চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ থার্ড চ্যাপ্টার থেকে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট টপিকস যে আছে তা নয়, ছোট চ্যাপ্টার, 5 মার্কসের চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিকস যা যা রয়েছে সবগুলো কিন্তু ডিসকাস করে দিয়েছি। এরপর আমাদের চ্যাপ্টার নাম্বার 4
অর্থাৎ 8 মার্কসের চ্যাপ্টার কিন্তু এই চ্যাপ্টারটি। আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটু বড় চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটি থেকে 8 মার্কস আসতে চলেছে। সবার আগে দেখে নিই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা কাকে বলে। আমরা কিন্তু নাম শুনেই বুঝতে পারছি, সমস্ত টাকা পয়সার ব্যবস্থাপনা, অর্থাৎ সমস্ত টাকা পয়সার হিসাব রাখা, সমস্ত টাকা পয়সা কোথা থেকে আসবে, এই সমস্ত গুলোকে ম্যানেজ করাকেই আমরা বলে থাকি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা। আর্থিক ব্যবস্থাপনা হলো অর্থলগ্নি, পরিকল্পনা, অর্থ সংস্থান, অর্থ বিনিয়োগ, অর্থ নিয়ন্ত্রণ এবং যাবতীয় আর্থিক কার্যকলাপের সমন্বয় সাধনের প্রক্রিয়া। তাই আর্থিক ব্যবস্থাপনাকে বলা যেতে পারে সাধারণ ব্যবস্থাপনার ফলিত শাখা বা অ্যাপ্লাইড পার্ট অফ জেনারেল ম্যানেজমেন্ট। অর্থাৎ ব্যবস্থাপনার অ্যাপ্লাইড পার্ট হচ্ছে কি আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ অর্থ ছাড়া কিন্তু কোনো বিজনেসই চলবে না। তাই সেই বিজনেসের টাকা পয়সা কোথা থেকে আসবে, টাকা পয়সা কিসে কিসে ইউজ করা হবে, কখন কিভাবে কোথা থেকে টাকা নেওয়া হবে, এই সমস্ত আর্থিক বিষয়গুলোকে কিন্তু ম্যানেজ করাকেই বলে থাকি আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য কি কি? অর্থ সংগ্রহ, অর্থাৎ বিজনেসের টাকার দরকার, কোথা থেকে টাকা আসবে। এরপর ব্যয় নিয়ন্ত্রণ, মুনাফা সর্বাধিকীকরণ, অর্থাৎ বিজনেসে যা খরচা হচ্ছে সেই খরচাগুলোকে কমিয়ে বিজনেসের প্রফিটটাকে বাড়ানোর ব্যবস্থা করা। সৃজন শক্তি বৃদ্ধি করা, অর্থাৎ বিজনেসের প্রফিটেবিলিটি এবং বিজনেসের গ্রোথকে আরো বেশি উন্নত করা। উৎপাদনশীলতা বৃদ্ধি করা, বিজনেসের আজকে কিছু প্রোডাকশন হচ্ছে, কালকে আরো ডবল প্রোডাকশন করার ব্যবস্থা করা। অর্থের সর্বোত্তম ব্যবহার, অর্থাৎ যে টাকাটা আমার বিজনেসে ইনভেস্ট করেছি সেই টাকাটা যাতে সব থেকে বেস্ট ওয়েতে আমরা আমার বিজনেসে ইমপ্লিকেট করতে পারি, আমার বিজনেস সব থেকে বেস্ট ওয়েতে সেই টাকা পয়সাটাকে আমরা ইউজ করতে পারি, সেই ব্যবস্থা করা। সম্পদের সর্বাধিকীকরণ, অর্থাৎ আমার বিজনেসে যত অ্যাসেটস রয়েছে তার সব থেকে অপটিমাম ইউজ, সব থেকে বেস্ট ইউজ করাটাই কিন্তু আমার এর উদ্দেশ্য। এরপর বড় আকারের কর্মপ্রক্রিয়ার হাতিয়ার, যখন আমার কোনো বিজনেসে একটা বিশাল বড় প্রজেক্টের কাজ করা হবে, বিশাল বড় কোনো কাজ কাজ করা হবে, বিশাল বড় কোনো প্রোডাকশন করা হবে, তখন কিন্তু অনেক টাকার প্রয়োজন। সেই টাকা পয়সা ম্যানেজ করার জন্য কিন্তু আমাদের আর্থিক ব্যবস্থাপনার একটা দরকার রয়েছে। বিভিন্ন স্বার্থের মধ্যে সমন্বয় সাধন, ওনার টাকা ইনভেস্ট করছে সেখান থেকে টাকা রিটার্ন কামানোর জন্য, এমপ্লয়িরা কাজ করছে স্যালারি পাওয়ার জন্য, ব্যাংক লোন দিচ্ছে ইন্টারেস্ট কামানোর জন্য। এই সমস্ত ব্যক্তির যে ফাইন্যান্সিয়াল স্বার্থ রয়েছে সেই স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করাটাও কিন্তু আর্থিক ব্যবস্থাপনার একটা উদ্দেশ্য। এরপরে আর্থিক ব্যবস্থাপনার মূল লক্ষ্য, এইমস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি কি? দুটো সব থেকে ইম্পর্টেন্ট এইমস বা উদ্দেশ্য ধরা হয়, লক্ষ্য ধরা হয়। একটা হচ্ছে মুনাফা সর্বাধিকীকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই পয়েন্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেও ধরে নাও একটা প্রশ্ন আসতে চলেছে, 100% গ্যারান্টেড। এরপর প্রত্যেক কারবারই মুনাফা অর্জনের জন্য কারবার প্রতিষ্ঠা ও পরিচালনা করে থাকে। অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা করে প্রফিট কামানো। তাই সবসময় কারবারির লক্ষ্য থাকে কিভাবে মুনাফার হার বৃদ্ধি করা যায়। প্রধানত 4টি কারণে মুনাফা অর্জন একান্ত প্রয়োজন। মুনাফা কারবারের ঝুঁকি প্রদানে প্ররোচিত করে, অর্থাৎ আমি যা টাকা ইনভেস্ট করছি বিজনেসে, আমি কেন ইনভেস্ট করব, কেন ঝুঁকি নেব, যাতে আমি বেশি টাকা ইনকাম করতে পারি। মুনাফা মূলধনের বৃদ্ধি ও পুনর্নিয়োগে উৎসাহ দেয়, অর্থাৎ আমার আজকে 1 লাখ টাকা রয়েছে, আমি 1 লাখ টাকার মালিক, আমি সেখানে ইনভেস্ট এই কারণেই করব কারণ সেই 1 লাখ টাকাটা বেড়ে যাতে 2 লাখ টাকা হয়। অর্থাৎ এই আশাতেই, এই লোভের বশবর্তী হয়ে, এই ইচ্ছাটাকে পূরণ করার জন্য কিন্তু আমরা বারবার বারবার টাকা ইনভেস্ট করতে থাকি। এরপর মুনাফার সাহায্যে কারবারের কার্যকারিতা পরিমাপ করা যায়, অর্থাৎ যে ব্যবসা যত বেশি পরিমাণে প্রত্যেক বছর প্রফিট কামাতে পারে আমরা তাকে বলবো সেই ব্যবসা তত ভালোভাবে চলছে। মুনাফা কারবারের ভিত্তিতে দৃঢ় করে মুনাফা কারবারের ভিত্তিকে দৃঢ় করে, কারবারি সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। অর্থাৎ আমার ব্যবসা যদি খুব ভালোভাবে পারফর্ম করে, খুব ভালোভাবে প্রত্যেক বছর প্রফিট কামায়, তাহলে কিন্তু সমাজে আমার ব্যবসার খুব রেপুটেশন বাড়ে। যেমন আমরা এক কথায় রিলায়েন্স কোম্পানি বলতে খুব একটা রিপুটেড কোম্পানি বলে বুঝে থাকি। এরপরে সম্পদের সর্বাধিকীকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কাকে বলে? বর্তমানে সারা বিশ্বে সম্পদ সর্বাধিকীকরণের ধারণাকে ব্যবস্থাপনার কার্যকারিতার হাতিয়ার হিসেবে গণ্য করা হয়। দেখো, মুনাফা সর্বাধিকীকরণের মূল লক্ষ্য ছিল ব্যবসা করব, প্রচুর টাকা প্রফিট কামাবো, এইভাবে প্রফিট কামাতেই থাকবো। কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা মনে করে থাকেন শুধু প্রফিট কামানোটাই আমার মূল লক্ষ্য নয়, ব্যবসার সম্পত্তির পরিমাণ বা সম্পত্তির ভ্যালু বাড়ানোটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দরকার বা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য।
বর্তমানে সারা বিশ্বে সম্পদ সর্বাধিকীকরণের ধারণাকে ব্যবস্থাপনার হাতিয়ার হিসেবে গণ্য করা হয়। অনেকে মনে করেন আর্থিক ব্যবস্থাপকদের মুখ্য উদ্দেশ্য মালিকদের সম্পদের সর্বাধিকীকরণ, অর্থাৎ যে মালিক ব্যবসার, তার ওয়েলথ বা তার সমস্ত টাকা পয়সা, তার সমস্ত সম্পদের পরিমাণ বৃদ্ধি করা, ভ্যালুয়েশন বৃদ্ধি করা। মালিকদের সম্পদ বলতে বোঝায় কোম্পানির ইকুইটি শেয়ারের বাজার মূল্যকে, অর্থাৎ রিলায়েন্স কোম্পানির বর্তমান শেয়ারের দাম 1,400 টাকার কাছাকাছি। তো কোম্পানির যারা ম্যানেজার রয়েছে তারা কি মনে করবে, এই 1,400 টাকা থেকে রিলায়েন্স কোম্পানির দাম প্রত্যেক বছর যেন বাড়তে থাকে, প্রত্যেক বছর যেন বাড়তে থাকে, অর্থাৎ মালিকদের সম্পদের ভ্যালু বাড়ানো। অর্থাৎ আমরা যে বর্তমানে বলে থাকি রিলায়েন্স কোম্পানির ওনার মুকেশ আম্বানি বিশাল বড় লোক, তার কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত টাকা কিন্তু তার ব্যাংকে নেই। তার ভ্যালু এত টাকা কেন? তার যে কোম্পানি রিলায়েন্স কোম্পানি, তার শেয়ারের দাম ফেস ভ্যালু 10 টাকা থেকে আজকে 1,500 টাকা বা 1,400 টাকায় পৌঁছে গেছে। অর্থাৎ কোম্পানি যখন শুরু করেছিল এক একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, আর আজকে দিনে এক একটা শেয়ারের দাম 1,400 টাকায় উঠে গেছে। অর্থাৎ তার সমগ্র সম্পত্তির ভ্যালুয়েশন কত গুণ বেড়ে গেছে ভেবে দেখো। এইভাবেই কিন্তু শুধু প্রফিট না কামিয়ে সম্পদের ভ্যালু বাড়ানোটাও কিন্তু বর্তমান দিনে, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটাও কিন্তু বর্তমান দিনে আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এই মুনাফা সর্বাধিকীকরণ এবং সম্পদ সর্বাধিকীকরণের পার্থক্যটা এখানে দিয়েছি, যেটা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম সেটাই জাস্ট পয়েন্ট ওয়াইজ আমি নিচে পার্থক্যটা দিয়েছি। এরপর আর্থিক পরিকল্পনার ধারণা এবং সংজ্ঞা, অর্থাৎ ডেফিনেশন এন্ড কনসেপ্ট অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কাকে বলে। এতক্ষণ আমরা বলছিলাম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এবার বলছি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কাকে বলে। সামগ্রিক উদ্দেশ্য সাধনের জন্য যে কোনো প্রতিষ্ঠানের প্রাথমিক চিন্তা বা পদক্ষেপগুলিকেই বলা হয় পরিকল্পনা। প্রতিষ্ঠানের অর্থ ও অর্থ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত পরিকল্পনাকে আমরা বলতে পারি আর্থিক পরিকল্পনা। অর্থাৎ একটা বিজনেসে টাকা পয়সা কিভাবে ইনভেস্ট করব, টাকা পয়সা দিয়ে সম্পত্তি কিনবো, নাকি আমরা ফ্যাক্টরি সেট আপ করবো, নাকি লেবার হায়ার করব, এই সমস্ত পরিকল্পনা করাকেই আমরা বলে থাকি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা আর্থিক পরিকল্পনা। চলো এইবার যে আমরা টপিকটা পড়তে চলেছি, এই টপিকটা কনসেপচুয়ালি খুবই খুবই ইম্পর্টেন্ট। আর্থিক কাঠামো বা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার এবং মূলধন কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচার কাকে বলে। সবার আগে আমাদেরকে বুঝতে হবে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বা আর্থিক কাঠামো কাকে বলে, এবং এটা বুঝতে গেলে আমাদের একটু অ্যাকাউন্টস এরও নলেজ থাকাটা দরকার। দেখো, কোনো প্রতিষ্ঠানের দীর্ঘকালীন যে আমার দায় রয়েছে এবং স্বল্পকালীন যে দায়, ঋণ রয়েছে, লোন রয়েছে, তার সাথে কোনো প্রতিষ্ঠানের নিট মূল্য অর্থাৎ শেয়ারের ভ্যালুটাকে যদি যোগ করে দিই, অর্থাৎ কি কি এলো, একটা হচ্ছে শেয়ারের দাম, শেয়ার বিক্রি করে যা টাকা পেয়েছি, প্লাস দীর্ঘমেয়াদী ঋণ বা লং টার্ম লাইবিলিটি যোগ করে দেবো, প্লাস স্বল্প মেয়াদী ঋণ বা শর্ট টার্ম লাইবিলিটিকে যোগ করে দেবো। অর্থাৎ তিনটে জিনিসকে যোগ করব, শেয়ারের মূলধন, লং টার্ম লাইবিলিটি এবং শর্ট টার্ম লাইবিলিটি। এই তিনটেকে যোগ করলে যে ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে কোনো বিজনেসের আর্থিক কাঠামো বা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। অর্থাৎ পুরো আর্থিক কাঠামোর মধ্যে কি কি টাকা কোথা থেকে এসছে এই জিনিসটা। এই উদাহরণের জন্য দেখো, 6 লাখ টাকার শেয়ার, 3 লাখ টাকা লং টার্ম লাইবিলিটি এবং 1 লাখ টাকা শর্ট টার্ম লাইবিলিটি, তাই টোটাল 10 লাখ টাকা হচ্ছে আমাদের আর্থিক কাঠামো বা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। এবার দেখি ক্যাপিটাল স্ট্রাকচার কাকে বলে। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার থেকে যদি আমরা স্বল্প মেয়াদী ঋণকে বাদ দিয়ে দিই, অর্থাৎ শর্ট টার্ম লাইবিলিটিকে বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে হচ্ছে কোনো বিজনেসের ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো। অর্থাৎ আমরা বলতে পারি শুধুমাত্র শেয়ার মূলধন এবং লং টার্ম লাইবিলিটির যোগফলই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, আর তার সাথে শর্ট টার্ম লাইবিলিটির যোগফলকে আমরা বলে থাকি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। তাহলে এক কথায় যদি বোঝাই, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বলতে বোঝায় শেয়ার প্লাস লং টার্ম লাইবিলিটি প্লাস শর্ট টার্ম লাইবিলিটি, রাইট? আর ক্যাপিটাল স্ট্রাকচার বলতে বোঝায় শেয়ার প্লাস লং টার্ম লাইবিলিটি, ব্যাস এই দুটো। এই দুটোর মধ্যে পার্থক্যটাও আমরা নিচে দিয়ে দিয়েছি, যেটা এতক্ষণ ধরে বোঝালাম সেটা জাস্ট এখান থেকে রিড করে নেবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট। এরপরে স্থায়ী মূলধনের ধারণা, অর্থাৎ কোনো বিজনেসের ফিক্সড ক্যাপিটাল কাকে বলে, যে মূলধন একবার ব্যবহারেই নিঃশেষিত হয়ে যায় না, অনেক বছর ধরে থাকে, সেই ধরনের সম্পত্তিকে বা সেই ধরনের টাকা পয়সাকে আমরা বলতে থাকি ফিক্সড ক্যাপিটাল বা স্থায়ী মূলধন। এক কথায় বলা যায় যে মূলধন স্থির অথবা দীর্ঘস্থায়ী সম্পত্তিতে নিয়োজিত হয় তাকে বলে থাকি স্থায়ী মূলধন। যেমন আমরা বলতে পারি, আমরা
কোনো জমি কিনেছি, বাড়ি কিনেছি, যন্ত্রপাতি কিনেছি, এই সমস্ত সম্পত্তিগুলো কিন্তু অনেক বছর ধরে আমার ব্যবসায় থাকবে। তাই এই ধরনের টাকা পয়সাকে আমরা বলতে পারি, এই ধরনের সম্পত্তিকে আমরা বলতে পারি ফিক্সড ক্যাপিটাল। স্থায়ী মূলধন এবং কার্যকরী মূলধন, ফিক্সড ক্যাপিটাল এবং ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পার্থক্য কি? কারবারে স্থায়ী সম্পত্তিতে যে মূলধন বিনিয়োগ করা হয় তাকে বলে থাকে স্থায়ী মূলধন বা ফিক্সড ক্যাপিটাল। যেমন কোনো জমি কিনেছি, বাড়ি কিনেছি। এবং চলতি সম্পত্তি থেকে চলতি দেনা পরিশোধ করার পর যে মূলধন অবশিষ্ট থাকে তাকে কিন্তু কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল বলে। এটা কিন্তু আমরা সেমিস্টার 3 অ্যাকাউন্টস এর মধ্যে পড়েছিলাম, রেশিও চ্যাপ্টারের মধ্যে, যে আমার কাছে কারেন্ট অ্যাসেট কি আছে তার থেকে বিয়োগ করে দাও কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ চলতি সম্পত্তি কি, তার থেকে চলতি লাইবিলিটি বিয়োগ করার পরে অতিরিক্ত যে চলতি সম্পত্তিটা পড়ে রয়েছে তাকে আমরা বলে থাকি ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ যে টাকাটা আমি চাইলেই এক্ষুনি ইউজ করতে পারবো অন্য কোনো কাজে। এরপরে কার্যকরী মূলধনের আবর্ত বা কার্যকরী মূলধনের চক্র কাকে বলে? ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয়, অর্থাৎ আমি র মেটেরিয়ালস কিনলাম, আমার ক্যাশ ছিল, ক্যাশ দিয়ে র মেটেরিয়ালস কিনলাম, সেখান থেকে ব্যবসা শুরু হলো, ফিনিশ গুডস তৈরি করলাম, সেগুলো বাজারে গিয়ে সেল করে দিলাম, আবার আমার কাছে টাকা চলে এলো। এইভাবে চলতেই থাকে এবং চলতেই থাকে। এই সাইকেলটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এবং এর সাথে সাথে আমাদের কিন্তু ফোর্থ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পড়তে চলেছি আমাদের চ্যাপ্টার নাম্বার 5। এবং এই চ্যাপ্টারটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 8 মার্কস আসতে চলেছে। আর্থিক বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট কাকে বলে? আর্থিক বাজারের ধারণা হচ্ছে যে বাজারের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে এবং ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি আপন অর্থ ইনভেস্ট করে বা লগ্নি করে, তাকেই বলা হয় আর্থিক বাজার। আমরা যেমন সকালবেলা উঠে বাজারে যাই এবং সেখান থেকে আলু, পটল, পেঁয়াজ কিনে নিয়ে আসি। সেখানে কি হচ্ছে? আমরা ক্রেতা, আমাদের কোনো সবজির দরকার, আমরা বাজারে গেলাম এবং দোকানদাররা তারা সবজি বিক্রি করছে, তারা দোকানে বসে আছে, আমরা যাচ্ছি, কেনা বেচা হচ্ছে। এমন ভাবেই আর্থিক বাজারে কি হয়, আমার টাকার দরকার, আমি যাচ্ছি, এবং ব্যাংক এবং যাদের কাছে টাকা আছে তারা বসে আছে আমাদেরকে টাকা দেওয়ার জন্য। এই বাজারটাকে বলা হয় আর্থিক বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট। এই ফাইন্যান্সিয়াল মার্কেট কিন্তু আমাদের দু রকমের হয়ে থাকে। প্রথম কি? প্রথম হচ্ছে টাকার বাজার বা মানি মার্কেট। আর একটা হচ্ছে মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেট। চলো দেখে নিই কোনটা কাকে বলে। এবং এই সমস্ত বাজারগুলো কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি কিন্তু আমাদেরকে কন্ট্রোল করে থাকে। দেখো টাকার বাজার কাকে বলে বা কনসেপ্ট অফ মানি মার্কেট কাকে বলে? যে বাজারে স্বল্প মেয়াদী ঋণ হিসাবে টাকার লেনদেন কার্য সম্পন্ন হয় তাকে বলে থাকে টাকার বাজার। অর্থাৎ টাকার বাজার হচ্ছে এমন একটা আর্থিক বাজার যেখান থেকে আমার কম সময়ের জন্য টাকার দরকার পড়লে আমি টাকা সেখান থেকে নিতে পারি ধার। সেই ধরনের বাজারকে বলা হয় টাকার বাজার বা মানি মার্কেট। এই টাকার বাজার থেকে কি কি জিনিস পাওয়া যেতে পারে এবং কি কি জিনিসের মাধ্যমে ট্রানজাকশন হয়ে থাকে? বাণিজ্যিক হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জ, প্রতিশ্রুতিপত্র বা প্রমিসারি নোটের মাধ্যমে, সরকারি ঋণপত্র বা গভর্নমেন্ট বন্ডস, এগুলোর মাধ্যমে কিন্তু টাকা পয়সা একজন আরেকজনকে ট্রান্সফার করা হয় এবং শর্ট টার্মের জন্য, কম সময়ের জন্য, স্বল্প মেয়াদের জন্য কিন্তু ঋণ দেওয়া হয়। এরপরে আমরা দেখব টাকার বাজার দু রকমের হয়ে থাকে, সংগঠিত টাকার বাজার এবং অসংগঠিত টাকার বাজার। অর্থাৎ সরকার যে টাকার বাজারটাকে কন্ট্রোল করছে, রেগুলেট করছে, তাকে বলবো সংগঠিত। আর অসংগঠিত মানে যেখানে কোনো আইন মেনে চলছে না। টাকার বাজারে যে সমস্ত ক্ষেত্রগুলি সুনির্দিষ্ট আইন দ্বারা পরিচালিত হয় তাকে সংগঠিত টাকার বাজার বলে। এবং টাকার বাজার যে অংশ কেন্দ্রীয় আইন এবং রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণে নয় তাকে অসংগঠিত টাকার বাজার বলে। যেমন কি? বাণিজ্যিক ব্যাংক, যে বিভিন্ন ব্যাংক রয়েছে, সমবায় ব্যাংক রয়েছে, ভূমি উন্নয়ন ব্যাংক রয়েছে, তারা কি করে? আমরা যাচ্ছি ব্যাংকে, 2 মাসের জন্য টাকার দরকার, লোন নিচ্ছি। অর্থাৎ ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রোল করে থাকে। কিন্তু আমার টাকার দরকার, আমি আমার বন্ধুকে বললাম যে আমাকে একটু 2 মাসের জন্য টাকা ধার দে, সেটাও কিন্তু 2 মাসের জন্য টাকা দিল, কিন্তু সেটা কিন্তু গভর্নমেন্ট কোনো রেগুলেশন করছে না। তাই এদেরকে বলা হয় অসংগঠিত টাকার বাজার। এরপর ক্যাপিটাল মার্কেট বা মূলধনের বাজার কাকে বলে? যে বাজার থেকে শিল্প, ব্যবসা বাণিজ্যের জন্য দীর্ঘমেয়াদী মূলধন সংগঠিত হয় তাকে বলা হয় মূলধনের বাজার বা ক্যাপিটাল মার্কেট। অর্থাৎ মূলধনের বাজার কিন্তু অনেক বড় বাজার, যেখান থেকে অনেক বেশি পরিমাণে টাকা ধার নেওয়া যায় এবং অনেক বছরের জন্য। মূলধনের বাজার এবং টাকার বাজারের মধ্যে পার্থক্য কি? মূলধনের বাজার থেকে শিল্প, ব্যবসা বাণিজ্যের জন্য দীর্ঘমেয়াদী ঋণ পাওয়া যায় এবং টাকার বাজার থেকে শিল্প, ব্যবসা বাণিজ্যের জন্য স্বল্প মেয়াদী মূলধন বা ঋণ পাওয়া যায়। এই সমস্ত পার্থক্যগুলো ডিসকাস করলাম, জাস্ট রিড করবে।
এরপর নতুন বিলি বাজার আর শেয়ার বাজারের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউ শেয়ার মার্কেট বা নিউ ইস্যু মার্কেট অ্যান্ড শেয়ার মার্কেট? দেখো, নতুন বিলি বাজারকে আমরা আরেকটা নামেও ডাকি প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট। শেয়ার বাজারকে আমরা গৌণ বাজার বা সেকেন্ডারি মার্কেটও বলে থাকি। যখন কোনো কোম্পানি বা যখন কোনো বিজনেস তার শেয়ারটাকে প্রথমবারের জন্য শেয়ার বাজারে ছাড়ছে বা লোকের কাছে বিক্রি করছে এবং লোকেরা সেই শেয়ার কিনে ইনভেস্ট করছে, অর্থাৎ আমার টাকার দরকার, আমি আমার কোম্পানির শেয়ার বিক্রি করছি প্রথমবারের জন্য এবং লোকেরা আমার কোম্পানিতে ইনভেস্ট করছে এবং আমার কাছে টাকা আসছে, ধার আসছে। তাই সেই কাজটাকে বলবো আমরা প্রাথমিক বাজার বা নতুন বিলি বাজার। নতুন করে বিলি করা হচ্ছে, তাই একে বলা হয় নতুন বিলি বাজার। আর একবার শেয়ার মার্কেটে শেয়ার লঞ্চ করার পর সেই শেয়ার কিন্তু অনেকবার কেনা বেচা হতেই থাকে, চলতেই থাকে প্রত্যেকটা মোমেন্টে। তাই সেটাকে আমরা বলে থাকি গৌণ বাজার বা শেয়ার বাজার। অর্থাৎ শেয়ার বাজার কিন্তু দু রকমের। প্রথমবার যখন শেয়ার বিক্রি করা হয়, যেমন আমরা বর্তমানে শুনে থাকি আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার, সেটা কিন্তু নতুন বিলি বাজারের পার্ট। আবার আইপিও আনার পর সেই শেয়ার যখন আমরা শেয়ার মার্কেট থেকে কিনছি, সেটাই কিন্তু আমরা গৌণ বাজার বা শেয়ার বাজার নামে পরিচিত। এরপর ডিমেটেরিয়ালাইজেশন বা ডিম্যাট কাকে বলে? দেখো, শেয়ার বাজারে বহুল প্রচলিত একটা ওয়ার্ড হচ্ছে ডিম্যাট, যেটা ডিমেটেরিয়ালাইজেশন কথা থেকে এসেছে। ডিমেটেরিয়ালাইজেশন কথার অর্থ হচ্ছে গিয়ে তোমার যে শেয়ার গুলো বিক্রি হবে সেটা একটা ডিজিটাল অ্যাকাউন্টের মধ্যে বিক্রি হবে। যেমন আমাদের টাকা পয়সা জমা রাখার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়, তেমনই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য বা শেয়ার গুলোকে রাখার জন্য কিন্তু একটা অ্যাকাউন্ট হয়, যেটাকে আমরা বলে থাকি ডিম্যাট অ্যাকাউন্ট। এবং সেই ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু ডিজিটালি বা বৈদ্যুতিন মাধ্যমে হয়ে থাকে বা ডিপোজিটারির মাধ্যমে কিন্তু হয়ে থাকে। এরপর ডিজিটালাইজেশন বা ডিজিটালাইজেশন অ্যাকাউন্ট বা ডিমেটেরিয়ালাইজেশন বা ডিম্যাটের প্রধান সুবিধাগুলো কি কি? অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আমার লাভটা কি হচ্ছে? খুব দ্রুত, আমি এক্ষুনি শেয়ার বিক্রি করতে চাই, আমার অ্যাকাউন্ট থেকে অন্যের অ্যাকাউন্টে বিক্রি হয়ে যাচ্ছে, কোনো ঝামেলাই নেই। কম খরচ এবং কম সময়, আমি ডিম্যাট থেকে ডিম্যাটে অন্য কাউকে শেয়ার বিক্রি করতে পারছি, যাতে আমার কাগজ কলমের সমস্যা হচ্ছে না, স্ট্যাম্প ডিউটি লাগছে না, তাই আমার খরচা কম হচ্ছে। দালালি হ্রাস, অর্থাৎ অন্যকে ব্রোকারেজ দিতে হচ্ছে না, মিডল ম্যানকে, আমার অ্যাকাউন্ট থেকে অন্যকে ডাইরেক্টলি বিক্রি করতে পারছি। স্ট্যাম্প ডিউটি কম, অর্থাৎ কেনা বেচার জন্য কোনো এক্সট্রা কোনো স্ট্যাম্প ডিউটি লাগছে না। জটিল সমস্যা এড়ানো যায়, আমি যাকে বিক্রি করতে চাই সঙ্গে সঙ্গে বিক্রি করে দিচ্ছে শেয়ার মার্কেটের মধ্যে। তাই জটিল সমস্যা, কেনা বেচায় কোনো সমস্যা নেই। এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এবং আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেবির কার্যাবলী বা ফাংশনস অফ সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই বডি হচ্ছে আমাদের দেশে যত আর্থিক লেনদেন হচ্ছে, যত শেয়ার মার্কেটের লেনদেন হচ্ছে, এই সমস্ত গুলোকে কিন্তু রেগুলেট করে বা কন্ট্রোল করে। বর্তমানে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে লগ্নি বাজারের অবদান অনস্বীকার্য। লগ্নি বাজারের মধ্যে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ। শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করার জন্যই সেবির প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ সেবি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে সমস্ত শেয়ার মার্কেটকে কন্ট্রোল করছে বা রেগুলেট করছে। শেয়ার বাজারের নিয়ন্ত্রণ, সেবি কি করে থাকে? সমস্ত শেয়ার বাজারের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে থাকে। নথিবদ্ধ সংক্রান্ত কাজ, অর্থাৎ শেয়ার কেনা বেচা, শেয়ার কোথায় যাচ্ছে, সেই সমস্ত নথি সংক্রান্ত কাজও কিন্তু সেবি করে থাকে। মিউচুয়াল ফান্ডের কাজ নিয়ন্ত্রণ, আমরা বর্তমানে যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে থাকি, সেই সমস্ত কার্যকলাপ কিন্তু সেবি নিয়ন্ত্রণ করে থাকে। অনৈতিক কাজ প্রতিরোধ, লগ্নিবাজের তছরূপ এবং অসৎভাবে ব্যবসা করার প্রচেষ্টাকে সেবি কিন্তু রেগুলেট করে থাকে। তুমি যদি শেয়ার মার্কেটে কোনো ২ নম্বরি করতে যাও, ঘাপলাবাজি করতে যাও, এবং তুমি যদি শেয়ার মার্কেটে কোনো ঘাপলাবাজি করো, সেই সমস্ত ফ্রড গুলোকে কিন্তু সেবি রেগুলেট করে থাকে। যেমন আমরা শুনেছিলাম হর্ষদ মেহতা স্ক্যাম করেছিল, সেই স্ক্যাম গুলোকে কিন্তু সেবি ধরেছিল। গবেষণা সংক্রান্ত কাজ, লগ্নি বাজারে গবেষণা সংক্রান্ত কাজ করাও কিন্তু সেবির কাজের মধ্যে পড়ে। অনেক সময় সেবি বিভিন্ন তথ্য এবং গবেষণামূলক পত্রিকাও প্রকাশ করে থাকে, অর্থাৎ কিভাবে আমার দেশের আর্থিক ব্যবস্থা আরো উন্নত করা যেতে পারে, কিভাবে শেয়ার মার্কেটে আরো ট্রান্সপারেন্ট করা যেতে পারে, জটিল সমস্যা এড়ানো যেতে পারে, এই সমস্ত রিসার্চের কাজও কিন্তু সেবি করে থাকে। এবং এর সাথে সাথে আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হলো। এরপর আমাদের চ্যাপ্টার 6 এবং লাস্ট চ্যাপ্টার সেমিস্টার 4 এর, এই চ্যাপ্টারটা কিন্তু মাত্র 5 মার্কসের চ্যাপ্টার। বিপণন ব্যবস্থাপনা, প্রসার ও বিজ্ঞাপন, মার্কেটিং ম্যানেজমেন্ট, প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে দুটো টপিক আমরা পড়তে চলেছি, প্রমোশন কাকে বলে এবং অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে। দেখো, প্রমোশন কাকে বলে বা প্রসার কাকে বলে? বিজ্ঞানসম্মত উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে
ক্রেতা সাধারণের কাছে পণ্য সম্পর্কে সমস্ত তথ্য পরিবেশন করার কাজকে আমরা বলে থাকি প্রসার বা সম্প্রসারণ বা প্রমোশন। অর্থাৎ আমি ধরুন পড়াচ্ছি ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসেস, তো লোকের কাছে যদি আমি পৌঁছতে না পারি তাহলে লোকেরা আমাকে চিনবে কিভাবে? তাই আমি কি করতে পারি? ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মধ্যে কিন্তু আমি আমার ক্লাস দিতে পারি, লোকের সাথে কথা বলতে পারি, লোকের কাছে আমি পোস্টার প্রমোশন করতে পারি। অর্থাৎ আমি যে পড়াই এটা লোককে জানানোটাই কিন্তু প্রমোশনের পার্ট। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে? যে কৌশলের সাহায্যে সেবা সংক্রান্ত কাজ কিংবা দ্রব্য সম্পর্কিত বিস্তারিত তথ্য ক্রেতা সাধারণের মধ্যে লিখিত বা মুদ্রিত আবেদনের মাধ্যমে চাহিদা সৃষ্টি করা হয়, কিংবা একসঙ্গে বহু ব্যক্তিকে ক্রেতায় রূপান্তরিত করা যায় এবং বর্তমান ক্রেতাকে ধরে রাখা যায়, তাকে কিন্তু বিজ্ঞাপন বলে। যেমন আমি খবরের কাগজের মধ্যে আমার পড়ানো সম্পর্কে হেডলাইন দিয়ে কত টাকা মাইনে নেব, কিভাবে পড়াবো, কখন কখন ক্লাস দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস দেবো কিনা, পিডিএফ দেবো কিনা, এই সমস্ত তথ্যগুলোকে লোককে জানিয়ে লোককে আমার কাছে স্টুডেন্টে কনভার্ট করার সমস্ত কাজকে আমরা বলে থাকি অ্যাডভার্টাইজমেন্ট। এরপরে বিক্রয় বিদ্যার অর্থ ও সংজ্ঞা, মিনিং এন্ড ডেফিনেশন অফ সেলসম্যানশিপ কাকে বলে? আমি তো পড়াচ্ছি, এটা আমার বিজনেস, কিন্তু আমার হয়ে আরেকজন লোককে আমি হায়ার করতে পারি যে আমার পড়ানোটাকে প্রমোট করবে, লোকের কাছে তুলে ধরবে, যাতে লোকেরা আমার কাছ থেকে পড়তে আগ্রহী হয়, আমার পড়া যদি তাদের ভালো লেগে থাকে। বিজ্ঞাপন ও প্রচার ছাড়া সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের পণ্য ক্রয় উদ্বুদ্ধ করার প্রচেষ্টাকে বিক্রয় কলা বা বিক্রয় বিদ্যা বা সেলসম্যানশিপ বলে। অর্থাৎ একজন ব্যক্তি দেখা গেল স্কুলের সামনে সামনে গেল এবং সেখানে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে যে মনোজিৎ সরকার স্যার কমার্স পড়ান, ওনার ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা স্যারের কাছে ক্লাস নিতে পারো, অথবা তোমার যে রেগুলার ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা সেগুলো তোমরা দেখতে পারো। এই সমস্ত তথ্য দিয়ে তাদেরকে জানানোটাকে কিন্তু বলা হয় সেলসম্যানশিপ। এরপরে ভালো বিক্রয় কর্মীর অপরিহার্য গুণাবলী কি কি? এসেনশিয়াল কোয়ালিটিস অফ গুড সেলসম্যান। প্রথম হচ্ছে দৈহিক গুণাবলী। ফিজিক্যালি তার কি কি গুণাবলী থাকতে হবে? সুদর্শন চেহারা, ভালো দেখতে হবে, হতে হবে, কারণ ভালো দেখতে না হলে লোকে কিন্তু তার সাথে কথা বলতে চাইবে না। সুন্দর স্বাস্থ্য ও অভ্যাস, ভদ্রভাবে নম্রভাবে লোকের সাথে কথা বলতে হবে। এরপর কি? পরিশ্রম করার ক্ষমতা, অর্থাৎ সে কিন্তু কঠোর পরিশ্রমী হয়ে উঠতে হবে। অর্থাৎ বেশি লোক কথা বলছে মানে তার সাথে আমি কথা বলবো না, বাড়ি চলে আসবে, এমন করলে চলবে না। এরপর মার্জিত ও ভদ্র স্বভাব, ভদ্র স্বভাবের মার্জিত স্বভাবের হতে হবে, বেশি রেগে গেলে চলবে না। এরপরে মানসিক গুণাবলী, বুদ্ধিমত্তা, একজন বিক্রয় কর্মী কিন্তু ভালো বুদ্ধিমান হতে হবে, লোকের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে কথা বললে তারা পছন্দ করবে। ধৈর্য সহিষ্ণু, তোমার কিন্তু ধৈর্যবান হতে হবে। এরপর পেশাগত গুণাবলী, তোমার শিক্ষা থাকতে হবে, অর্থাৎ মিনিমাম একটা কোয়ালিফিকেশন থাকতে হবে। তোমাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজের জন্য তোমার শিক্ষিত বা প্রশিক্ষণ বা ট্রেনিং নিতে হবে। পণ্য বা সেবা সম্পর্কে জ্ঞান, অর্থাৎ তুমি যে জিনিসটা বিক্রি করতে যাচ্ছ সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তোমার কিন্তু ফুল জ্ঞান থাকতে হবে। কারণ লোকে যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে তো সেই উত্তরগুলো দিতে হবে, তাহলে তোমাকেও কিন্তু সেই ইনফরমেশন গুলো জানতে হবে। বিভিন্ন ভাষার জ্ঞান, দেখা গেল কেউ বাংলায় কথা বলছে তাকে বাংলায় বলবো, কেউ হিন্দিতে কথা বলছে কেউ হিন্দিতে বলবো, কেউ ইংলিশে জানতে চাইলে তাকে ইংলিশে বলবো। তাহলে সমস্ত ভাষার জ্ঞানও কিন্তু তাকে থাকতে হবে। এরপর এই যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং সেলসম্যানশিপ পড়লাম তার মধ্যে পার্থক্যটা দিয়েছি, যেটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম। তারপরে আমরা দেখছি সেলস প্রমোশন কাকে বলে। বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যা ছাড়া যে সকল পদ্ধতির সাহায্যে কারবারি সংস্থার বিক্রয় বৃদ্ধি পায় তাকে প্রসার বা সেলস প্রমোশন বলে থাকে। যেমন অনেক সময় দেখে থাকি 50% অফ, 28 তারিখের মধ্যে যদি অ্যাডমিশন নেওয়া হয় তাহলে 100% অফ, ফ্রিতে কোচিং দেওয়া হবে। এই সমস্ত যে অফার গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমাদের সেলস প্রমোশনের মধ্যে পড়ে বা বিক্রয় প্রসারের মধ্যে পড়ে। অ্যাডভার্টাইজমেন্ট ও বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্যটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, জাস্ট রিড করে নেবে। এরপরে প্রচারের অর্থ বা সংজ্ঞা, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ পাবলিসিটি। পাবলিসিটি কাকে বলে? কোনো আদর্শ নীতি, পণ্য কিংবা বিষয় সম্পর্কে জনসাধারণকে অবহিত করানোর কাজকে আমরা বলে থাকি পাবলিসিটি বা প্রচার। যেমন বিক্রয় প্রচার হতে পারে, মাইকে মাইকে বলে বেড়াচ্ছি যে আমার দোকান উদ্বোধন হবে 28 তারিখে, তোমরা আসবে, আমার দোকানে এই জিনিস পাওয়া যায়, অর্থাৎ লোকের কাছে প্রচার করছি। ধর্মীয় প্রচার হতে পারে, অনেক সময় রাজনৈতিক প্রচার হতে, যেমন ভোটের আগে আমরা দেখে থাকি প্রত্যেকটা পার্টি মাইক লাগিয়ে সমস্ত নেতারা কিন্তু বলছে এই করব ওই করব, এইগুলো কিন্তু প্রচার। অর্থাৎ প্রচার মানে লোককে শুধুমাত্র জানানো, আর অ্যাডভার্টাইজমেন্ট মানে কিন্তু লোককে ইনফরমেশন দিয়ে
জিনিস কেনার প্রতি উৎসাহিত করা। এই প্রচার, পাবলিসিটি এবং বিজ্ঞাপনের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য দেখো বিক্রয় বৃদ্ধি করা, মুনাফা অর্জন করা। কিন্তু পাবলিসিটির মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা নয়, লোককে ইনফরমেশন দেওয়া। এবং এর সাথে সাথে আমাদের BSTD 100% ফুল এন্ড গেম ওয়ান শট রিভিশন কিন্তু কমপ্লিট।